আসসালামু আলাইকুম দর্শক। বিশ্ববিখ্যাত একটি গণমাধ্যম দ্য ইকোনমিস্ট তারা একটি লেখা প্রকাশ করেছে। সেই প্রকাশিত সংবাদে এমনটা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারেন। কেন বিপদে পড়তে পারেন তার কিছু ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। যদিও বলা হয়েছে যে বিপ্লবের পর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে একটি স্থিরশীল অবস্থা রয়েছে, তবে সেটি ক্ষণিকের জন্য হতে পারে। কেন ক্ষণিকের জন্য আমি বলছি সে বিষয়ে আপনাদের সামনে। ইকোনমিস্টের এই লেখাটির শিরোনাম করা হয়েছে আফটার দ্য রেভলিউশন বাংলাদেশ ইজ স্টেবল ফর দ্য মোমেন্ট, অর্থাৎ আপাতত একটা স্টেবল অবস্থা রয়েছে, কিন্তু আবার সাবটাইটেল করা হয়েছে মোহাম্মদ ইউনূস দ্য ইন্টারিম লিডার নিডস টু সেট এ ডেট ফর ইলেকশন। এই ধরনের একটি লেখা গত 2 দিন আগে, লেখা তো নয়, গবেষণা প্রতিবেদন ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি প্রকাশ করেছে। 137 পৃষ্ঠার প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো অনেকখানি কাছাকাছি এবং ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ যে প্রতিবেদনটি দিয়েছে সেটিকে যথেষ্ট গ্রাহ্য করার কারণ রয়েছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তার কারণ তারা শুধুমাত্র যে লেখার জন্য লেখা বা কোনো ধরনের গবেষণার নামে কিছু প্রকাশ করা তা কিন্তু তারা করে না। যাই হোক, ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে যে কথাগুলো তুলে ধরছে তার কিছু ব্যাখ্যাও এখানে উল্লেখ করা হয়েছে। যেমন শুরুতেই তারা বলছে বাংলাদেশের অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সময় আপাতত ভালো 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর। তার কারণ বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে আগের মতন আর পতনের মুখে নেই। এর যে জাতীয় প্রবৃদ্ধি শতকরা 5 ভাগই আসে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স আকারে এবং তা স্থিরশীল রয়েছে। আমরা জানি যে 5 আগস্টের আগে প্রবাসীদের পাঠানো অর্থ একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আবার ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেটিকে সামনে এসে বলা হচ্ছে যে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু দেশের 17-18 কোটি মানুষের উপরেই প্রভাব ফেলবে না, বরং একই সঙ্গে বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে ভারত, চীন, এমনকি পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতায়ও এর প্রভাব পড়বে। এবং বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের যদিও কোনো আইনিগত ভিত্তি নেই, তারপরেও 5 আগস্টের বিপ্লবের পর যে জনসমর্থন সেটি এই সরকারের জন্য বৈধতা এনে দিয়েছে। তারপরও এর ভিত্তি ঝুঁকিপূর্ণ, কারণ কোনো ভোটে এর সমর্থন আদায় করা হয়নি। জনগণের সদিচ্ছা কুল হতে পারে, অর্থনীতি স্থিরশীল থাকা সত্ত্বেও অক্টোবরে যে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে, যে চরম অবস্থায় গেছে নিত্যপণ্যের দাম, সেটি 13% গিয়ে দাঁড়িয়েছে। এর পরপর এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অস্থির অবস্থায় রয়েছেন। কেন অস্থির? তার উপরে এখন 2টি ভয়ঙ্কর চাপ ক্রমাগতভাবে অব্যাহত রয়েছে। সেই চাপ দুটির একটি হচ্ছে যেসব ছাত্র আন্দোলনকারী তাকে ক্ষমতায় আসার পালে হাওয়া দিয়েছে তারাই তার কাছে ক্রমবর্ধমান আকারে চরম সব দাবি তুলে ধরছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেগুলো মেনে নিতে হচ্ছে। এর মধ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আছে এবং মানবতার বিরুদ্ধে যেসব অপরাধ শেখ হাসিনা সরকার করেছে তার বিচার করার জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে হচ্ছে, কিন্তু সেটি জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেগুলোকে সামনে এনে বলা হচ্ছে যে ছাত্র আন্দোলনকারীরা আবার রাজপথকে বেছে নিতে পারে, এ সময় সহিংসতার আশঙ্কাও দেখা দিতে পারে। পাশাপাশি আরেকটি যে চাপ, সেই চাপটি হচ্ছে বিএনপিকে বলা হচ্ছে। বিএনপি কিছুদিন নরম গরম অবস্থায় ছিল, এখন বিএনপি সম্ভবত হার্ডলাইনে যেতে যাচ্ছে সেটি তারা ইঙ্গিত করেছে এবং দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথের আন্দোলনকে বেছে নিতে পারে তেমনটা ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। যদিও এখানে বলা হচ্ছে যে সময়ের আগে বিএনপির দাবির কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে এবং এটা নিশ্চিত করতে হবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। বিএনপি যদি একটি ত্রুটিপূর্ণ অপরিপক্ক নির্বাচন জয়লাভ করতে পারে তাহলে এর মধ্য দিয়ে বাংলাদেশে পুরানো খারাপ ধারার ক্ষমতার প্যাটার্ন ফিরে আসতে পারে।
অর্থাৎ আমাদের সামনে তো পরীক্ষিত, আওয়ামী লীগও পরীক্ষিত, বিএনপি পরীক্ষিত, যদিও বিএনপি তার রাজনীতির আমূল সংস্কার করার চেষ্টা করছে বা গণমানুষের সামনে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো তারা ক্ষমতায় এলে কতটা বাস্তবায়ন করবে সে প্রশ্ন তো রয়েই যায়, সেটি এখানে ইঙ্গিত করা হচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটি এখানে আনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়, তিনি যে আগামী জানুয়ারিতে শপথ নিতে যাচ্ছেন, সেই ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ থাকার কথা নয় সেটি মনে করে দিচ্ছে। তার কারণ এখানে বলা হচ্ছে যে জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ণ মাত্রায় সমর্থন পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কিছু মানে ডক্টর ইউনূস সরকার কিছু লোন পেয়েছে, পশ্চিমাদের বিভিন্ন সংস্থা থেকে কিছু ঋণ পেয়েছে, কিন্তু এসবের পরে যে এই ধারাগুলো অব্যাহত থাকবে এটি মনে করার কোনো কারণ নেই। সবশেষে এসে এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচন। ক্ষমতায় থাকার 3 মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত। সেটা হতে পারে 1 বছর বা তেমন কোনো সময়। আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরো কিছু করতে হবে। তার মানে আমরা বারবার শুনে আসছি সরকারের পক্ষ থেকে বা আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, কখনো রাজনৈতিক দল যা চাইবে তাই হবে, জনগণ যা চাইবে তাই হবে, কখনো বলছে সরকার যেটা ভালো মনে করবে তাই হবে, কখনো বলা হচ্ছে গত কয়েকদিন আগে জলবায়ু সম্মেলনে গিয়ে তিনি যে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে সংস্কারের পরেই নির্বাচন হবে এবং তার যত দ্রুত করা যায়। এই সব কথাগুলোর প্রত্যেকটি আমাদের সবার কাছে হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, কোনো নির্দিষ্ট রূপরেখা তো নেই। সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি? শুধু সংস্কার বললে তো এটি হবে না, সংস্কার তো আর অনাদিকাল ধরে চলতে পারে, এই কথাগুলো সব মহল থেকে উচ্চারিত হচ্ছে। সেটি মনে করিয়ে দিয়ে এখানে বলা হচ্ছে যে এই সংস্কার দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু সেখানেও প্রশ্ন তোলা হয়েছে। ডক্টর ইউনূস দেশের তত্ত্বাবধায়ক হওয়ায় অনেক মানুষ উল্লাস প্রকাশ করেছেন, এটি যেমন এখানে তুলে ধরা হয়েছে, পাশাপাশি বলা হচ্ছে যে কিন্তু কিভাবে তিনি শাসন করবেন এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া উচিত। এবং সব শেষে এসে যে মন্তব্যটি দ্য ইকোনমিস্ট করেছে সেটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য যথেষ্ট হতাশার। সেখানে বলা হচ্ছে যে এই ধরনের সুষ্ঠু পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করতে দেরি হলে বা নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। বিপ্লব শব্দটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেন, আমি নিজেও দ্বিমত পোষণ করি। অবশ্যই একটা বড় পরিবর্তন হয়েছে, অবশ্যই এটি গণঅভ্যুত্থান ছিল, অবশ্যই একটা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। যেভাবেই আমরা দেখি না কেন একটা বড় কিছু তো অর্জন হয়েছে নিঃসন্দেহে। আমাদের নানা ধরনের ষড়যন্ত্র অনেকে খুঁজতে পারে এর পিছনে, যত কথাই হোক শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল, তো সেই যে আমাদের পরম পাওয়া সেটি বিফলে যেতে পারে। এবং যেই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি, বর্তমান সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে। তবে সেই ব্যর্থতার জন্য মানুষ কতটুকু দায়ী, রাজনৈতিক দলগুলো দায়ী কতটা, অথবা সরকার নিজেই বা কতটুকু দায়ী, সেগুলো কিন্তু এখন আলোচনায় আসছে। আল্লাহ হাফেজ।